গল্প হৃদয় দিয়ে হৃদয় ছুব। লেখনীতে রিয়া আফরোজ। পর্ব ৩৬। হুম, কি বলবি ফার্স্ট বল। একটু পর আপুর বিদায়। এরপর আমি আবার অফিসের উদ্দেশ্যে বেরোবো। ঠিক তখন হাসছলে রাফিদ অভ্রর উদ্দেশ্যে বলে ওঠে, কি রে দোস্ত, কালকের রাতে তো হেভি বাসর করলি। একটু গল্প টল্প তো শোনা আমাদের। ভাবির সাথে কেমন মারলি? আমার কপালে তো মনে হয় জন্মে আর বাসর জুটবে না। তাই তোদেরটাই শুনি। অভ্র কিছু বলার আগে ইরফান চেতে মুখটা উঁচিয়ে বলে, তোদের বাসর পরে হবে, আগে আমারটার সমাধান দে, নয়তো পরবর্তীতে আর তোদের কোনোটারেই বাসর করতে দিব না। আমারে প্যারায় ফেলে তোরা পড়ে আছিস বাসর নিয়ে। কথাটা বলে আহ করে হাতে মাজল ইরফান। গতকাল রাতে নাফিসা এমন আরম তোলায় দিয়েছে যে বেচারির হাতে কাঁধে ব্যথা হয়ে গিয়েছে। আজ অবধি নাড়াতে পারছে না হাতটা। তাকে হাতে মাজতে দেখে অভ্র আর রাফিদ অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। রাফিদ সন্দিহান দৃষ্টিতে বলল, তোর আবার কিসের প্যারারে? ইরফান কাদো ভঙ্গিতে বলল, দোস্ত কেস তো একটা কে গেলাম। সব দোষ উই রঙ্গু ডাকাতের। যা করার উই শালা ডাকাতে করেছে। রাফিদ অভ্র একে অপরের দিকে তাকালো অবাক দৃষ্টিতে। তাদের বোধগম্য হলো না বিষয়টা। অভ্র এবার দাঁত চেপে বলল, আরে কি হয়েছে সেটা খুলে বলো না। শালা রাম ছাগল শুধু পেঁচায়। ইরফান কাদো ভঙ্গিতেই বলল, দোস্ত বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। উই রঙ্গু ডাকাত বাফিসাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। সত্যি বলছি, তোর বউয়ের বান্ধবীর উপর আমার কোনো লোভ নেই। আমি তো বেআইনের পেছনে ঘুরতে গিয়ে নাফিসার সঙ্গে কপ খেয়ে গেলাম, তাও ডাকাতের হাতে জঙ্গলে। এখন কি হবে? ভাই আমাকে বাঁচা। যেমন এই হোক উই মায়েরে আমার ঘাট থেকে নামা ভাই। প্রতি মুহূর্তে আমাকে কবর দিচ্ছে উই মায়া। কাল রাতেও মার খেয়েছি, জীবটা বরবাদ করে দিল আমার। কথাটা বলে কপালে হাত ঠেকাল ইরফান। অভ্র রাফিদ দুজনেই একে অপরের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। রাফিদ বলল, তুই মজা করছিস তাই না আমাদের সঙ্গে? না দোস্ত, মারের কসম আমি মিথ্যা বলিনি। বিশ্বাস কর, কালকের রাতেও মার খেতে হলো। আমি কিচ্ছু জানি না, তোরা যেমনই হোক উই মায়েরে আমার ঘাট থেকে নামা, নয়তো তোদের জীবনটা বরবাদ কইরা দিমু শালা। তোদেরও বাসর করতে দিমু না। অভ্র রাগান্বিত হয়ে বলল, শালা তুই একটা রাম ছাগল, যেখানেই যাবি একটা না একটা দরবার লাগাবি। এবার নে খেলা সামলা। আমি গেলাম। আপুর বিদায়। না 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 দোস্ত, যাস না, আমারে এই বিপদ থেকে বাঁচা। অভ্র বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। ইচ্ছে করছে একে আচ্ছাছে পেটাতে, কিন্তু এই মুহূর্তের সময় নেই। রূপকথার বিদায়, যেতে হবে। অভ্র কিছু বলার আগে রাফিদ মাঝখান থেকে দুষ্টু হেসে বলল, দোস্ত তোরে একটা আইডিয়া দিতে পারি। দিব? ইরফান আগ্রহী হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দোস্ত বল, কি আইডিয়া? এই মায়েরে আমার ঘাট থেকে নামানোর যে কোনো আইডিয়া দে, আমি সবার আগে প্রস্তুত। বলছিস দিব? হ্যাঁ হ্যাঁ দে। রাফিদ খানিকটা গলা ছেড়ে বলল, শুনবি, যখন করেই ফেলেছিস তাহলে বাসরটাও করে ফেল ভাই, সুযোগ কিন্তু বারবার পাবি না। ইরফানের রাগে এবার নাক কান দিয়ে ধোয়া বেরোনোর উপক্রম। সে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ছেড়ে রাগান্বিত হয়ে বলল, শালা তোর কি মাথায় গ্যাস্ট্রিক চাপছে? যে মায়া আমারে গতকাল আচ্ছাছে আরমথোলায় দিল তার সাথে নাকি বাসর করব? তাছাড়া যে মায়েরে আমি 5 সেকেন্ডও সহ্য করতে পারি না তার সঙ্গে বাসর। লাঠিটা কোথায়? আজকে তোকে মেরে মাথা থেকে গ্যাস্ট্রিক নামাবো শালা হারামজাদা। লাঠিটা কই রে? এই লাঠিটা কই? এই না না অভ্র বাঁচা হ। কথাটা বলে এক দৌড়ে গিয়ে অভ্রর পেছনে লোকাল রাফিদ। কখন থেকে রাফিদের পেছনে লেগে আছে। এরপর আবার এখন উল্টা পাল্টা বুদ্ধি দিচ্ছে। কালকে রাতে এমনি পেটানি দিল, আর এখন বাসরের দাবি নিয়ে গেলে দেখা যাবে নাফিসা তাকে হাসপাতালের ভর্তি হওয়ার অবস্থা করে দিবে। এই অভ্র শর্ত আজকে একে একটা শিক্ষা দিতেই হবে, নয়তো এর মাথা থেকে গ্যাস্ট্রিকটা নামবে না। আরে থান শালারা, একে অপরকে পরে খুন করিস। আমাকে এখন ভেতরে যেতে হবে। অভ্র থামালো ইরফানকে। ইরফান রাগান্বিত হয়ে বলল, দোস্ত আজকে আমাকে বাধা দিস না। একে একটু সাইজ করেনি। সকাল থেকে আমার পেছনে লেগে আছে শালা। আরে থামো শালার রাম ছাগল দুইটা, নয়তো এখন দুইটাকেই দিব। তারপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, ইরফান তোর ব্যাপারটা পরে দেখছি, আগে আপুকে বিদায় দিয়ে নেই। এরপর কথাটা বলে চৌধুরী মহলের দিকে হাঁটা ধরল সে। পেছনে পেছনে রাফিদ আর ইরফানও। ব্যাগ ব্যাগ গুছিয়ে এবার সবাই তৈরি। নুসরাত আর আনিশা দুইজনের ব্যাগ নিয়ে নামল নিচে। বাকি মেহমানদের পাঠিয়ে দিয়েছেন কবির সাহেব। তারা গাড়িতে অপেক্ষা করছে তাদের তো জন্য। নুসরাত এদিকে সেদিকে তাকিয়ে রৌদ্রুর খোঁজ করার চেষ্টা করল, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না। ঠিক তখন নাজনীনের সঙ্গে নিচে নামতে দেখা গেল রৌদ্রকে। রূপকথা নিচে অপেক্ষা করছে সবার জন্য। আরিফ শাহাদাত এই মাত্র নিচে এলেন বড় বাসতিকে বিদায় দিবে বলে। কবির সাহেব চৌধুরীদের সঙ্গে আলাপচার করছেন।
রূপকথা মাকে জড়িয়ে ধরল। নাজনীনও মেয়েকে জড়িয়ে ধরল। চোখের কোণে জমে আছে জল। মেয়েটা চলে যাবে আজ। এইদিকে সবাইকে ব্যস্ত দেখে সেহরান আস্তে করে চুপি চুপি গিয়ে দাঁড়ালো আনিশার পাশে। সে একটা চিঠি গুজে দিল তার হাতে। আনিশা মুচকি হেসে চিঠিটা মুঠো করে নিতে সেহরানও মাথার পেছনে হাত রেখে হাসল। ইশারায় বোঝালো বাড়িতে গিয়ে কল দিতে। রূপকথা মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল, কান্নাকাটি না করতে। নাজনীন মেয়েকে বোঝাতে লাগলেন শ্বশুরবাড়িতে যেন সুন্দর করে সবার সঙ্গে মানিয়ে চলে। এরপর রেহানাকে সালাম করে বিদায় নিতে গেলে রেহানাও নাতনিকে বুকে জড়িয়ে নিলেন। স্নেহভরা কণ্ঠে তিনিও একই কথা বললেন, সবাইকে সম্মান করে চলবি দিদিভাই। রৌদ্র বোনকে জড়িয়ে ধরল। আলতো করে মুছে দিল তার চোখের জল। ছোট ভাইয়ের এই সোহাগের রূপকথার মন খানিকটা হালকা হয়ে এলো। এমদাদুল কবির সাহেবের কাছে কন্যা সম্প্রদান করে বললেন, আজ থেকে আপনার হাতেই আমার মেয়ের দায়িত্ব, দেখে শুনে রাখবেন। কবির সাহেব আশ্বস্ত করলেন তাকে। বলতে গেলে তিনি শান্তশিষ্ট একজন মানুষ, তবে তার সহধর্মিনী রাগী মানুষ। তিনি রেগে গেলে বাপ বেটা নিরুপায়, কারণ তিনি অত্যন্ত রাগী মানুষ। তবে রূপকথা সে মাটির মানুষ, নরম। রাগী শাশুড়িকে মানিয়ে চলতে পারবে। বাবা চাচাকে সালাম করে রৌদ্রর দিকে তাকাতেই অভ্রকে খুঁজল রূপকথা। সকাল থেকে অভ্রকে দেখল না। আজকে তার বিদায়, অথচ অভ্র এখানে নেই। সে ভাবল অভ্র হয়তো সকালে বেরিয়ে গিয়েছে। ভীষণ কষ্ট পেল বেচারি বিষয়টা ভেবে। সে নাজনীনের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আম্মু ভাই কোথায়? তখন নাজনীন দরজার উদ্দেশ্যে তাকিয়ে বলল, ওই তো অভ্র। সবাই তাকালো তার দিকে। রূপকথা অভ্রর কাছে এগিয়ে গেল। ভাই, আপু চলে যাবি তুই? হুম, আরেকটা দিন থেকে গেলে হয় না? তখন কবির সাহেব বলল, বাবা আরেকদিন এসে থেকে যাবে। আজ বিদায় নিতে হবে, নয়তো তোমার মাইমিমা রাগ করবেন। তিনি কাল থেকে ছেলের বউয়ের জন্য অপেক্ষা করে বসে আছেন। আজকে যেতে হবে আমাদের। অভ্র বোনকে জড়িয়ে নিল। রূপকথাও কতদিন পর ভাইকে জড়িয়ে ধরল। কাঁদছিস কেন আপু? কতদিন পর তোকে জড়িয়ে ধরলাম ভাই। সে বিদেশ যাওয়ার আগে। এখন তো দেশে ফিরে কাউকে সময়ও দিস না। পাশ থেকে নিশান বলল, আরে আরে শালাবাবুর সব ভালোবাসা বউয়ের জন্য যে, তাই সে ভাগ কাউকে দিতে চাইছে না। কি শালাবাবু, ঠিক বললাম তো? অভ্র কি বলবে বুঝতে পারছে না। আঙুল দিয়ে কপাল চুলকাল। তখন রূপকথা বলল, তোমারও দেখছি লজ্জা শরম নাই। ভাইটাকে দিনে দুপুরে লজ্জা দিতে হাত ধুয়ে লেগে পড়েছ। নিশান কথাটা ক্ষীণস্বরে বলায় কেউ আর শুনতে পায়নি কথাটা। রৌদ্র পাশ থেকে হাসছে। নিশান বলল, লাগবো না কেন? আমার শালাবাবু যে। তার পিছে লাগবো না তো কার পিছে লাগবো? কি শালাবাবু, বিয়েটা কবে খাচ্ছি? অভ্র বিষম খেল। রূপকথা বলল, আরে কি হয়েছে ভাইয়ের? রৌদ্র এক গ্লাস পানি এগিয়ে দিল তাকে। অভ্র চট করে শেষ করে মনে মনে বলল, বিয়ে করেছি কবে, এখনো বাসর করতে পারিনি। আর এইদিকে এরা আবার বিয়ে করাতে চাচ্ছে আমাকে। নিশান বলল, তা শালাবাবু শোকত খেলে নাকি? হয় হয়, বিয়ের কথা শুনলে এরকম দু একটা শোকত মাঝে মধ্যে খেতে হয়। রূপকথা কিছু বলার আগে অভ্র বলে ওঠে, সময় হলে নিশ্চয় পাবেন ব্রো। এখন আপাতত মামার ডাকের আশায় আছি। কথাটা শুনে রূপকথা বেশ লজ্জা পেল। অভ্রকে আস্ত করে কাঁধে চাপ্পড় দিয়ে বলে, ভাই তুইও শুরু করেছিস। তো কি করব, তোর জামাই আমাকে বিয়ে দিতে হাত পা ধুয়ে লেগে পড়েছে। তিনজনই তখন হেসে উঠল। তখন কবির সাহেব এগিয়ে এসে বলল, এবার তাহলে যাওয়া যাক মা। হুম আব্বু। রূপকথার উত্তরে কবির সাহেবসহ সবাই গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরবেন। ঠিক তখন উপর থেকে খুশি দৌড়ে আসে। তাকে আসতে দেখে সকলেই অবাক হয়ে তাকায়। অভ্র রূপকথা দ্রুত এগিয়ে যায় তার দিকে। মেয়েটা পায়ের চট নিয়েই নিচে নেমে এলো। রূপকথা তাকে ধরে বলল, কি রে পাগলি, তুই আসতে গেলি কেন? খুশি হাঁপাতে হাঁপাতে বলল, ওমা আপু তুমি চলে যাচ্ছ আর আমি আসবো না তা কি হয়? তাই বলে নিচে চলে আসবি। খুশি কিছু বলার আগে অভ্র বলে ওঠে, পণ্ডিত সে। সবকিছুতেই সবার আগে পণ্ডিতই। খুশি তার দিকে তাকায়। দেখেছ আপু, তোমার ভাই যেই সুযোগ পেয়েছে আমার পেছনে লেগে পড়েছে। রূপকথা হাসল, তোরা আর ধরাবি না। খুশি বলল, আপু তুমি আবার কবে আসবে? নেক্সট আসবো ভাইয়ের বিয়েতে। ভাইয়ের জন্য পাত্রী খুঁজে। তারপর খুশির মুখের হাসি মলিন হয়ে এলো। তারপর তাকালো অভ্রর পানে। অভ্র তার পানে শীতল দৃষ্টিতে এক পলক তাকালো। রূপকথা খুশির মাথায় হাত বুলিয়ে, ভালো থাকবি, নিজের খেয়ালও রাখবি বলে পুনরায় হাঁটা ধরে গাড়ির দিকে। অভ্র বোনের পেছনে পেছনে এগিয়ে যায়। নাজনীন খুশিকে ধরে ধরে নিজের সঙ্গে নিয়ে যায়। মেয়েটা জেদ ধরেছে রূপকথাকে গাড়ি অবধি দিয়ে আসবে। যেই বলা সেই কাজ। নাজনীন ও নিষেধ করল না তাকে। কবির সাহেবেরা আগেই বসে পড়েছেন। নিশান গাড়ির দরজা খুলে দিতেই রূপকথা উঠে বসল। এরপর সে নিজেও উঠে বসল।
গাড়ি স্টার্ট দিতেই সকলেই তাকিয়ে রইল রূপকথা যাওয়ার পানে। নাজনীন বেগম কান্না করছেন। খুশি আর তুলি তাকে জড়িয়ে বোঝালো কান্না না করতে। মরিয়ম তার কাঁধে হাত রেখে সেও বোঝালো। তারপর শশী আর খুশি মিলে তাকে ভেতরে নিয়ে এলো। রূপকথার বিদায়, বাড়িটা যেন স্তব্ধ হয়ে আছে। সকলেই উপরে চলে গেল, কেউ আর দাঁড়ালো না নিচে। মহিলারা নাজনীনকে সান্ত্বনা দিয়ে তার রুমে নিয়ে গেলেন। খুশি আসবো। আচমকা রৌদ্রকে দেখে হকচকিয়ে উঠে বলছ খুশি। রৌদ্র ভাই, আসুন, ভেতরে আসুন। তোমার পায়ের কি অবস্থা এখন? কথাটা বলে পায়ের দিকে তাকালো রৌদ্র। খুশি মুচকি হেসে বলল, এই তো এখন ভালো কিছুটা। ওহ, তা কিছু বলবেন আপনি? হুম, কি বলবেন? আসলে, কণ্ঠ কাঁপছে রৌদ্রর। সে মুঠো করে রাখা হাতটা সামনে নিয়ে এসে খুশির হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। এটা সময় করে দেখে নিও খুশি। কথাটা বলে স্থান ত্যাগ করল রৌদ্র। আরে শুনুন তো রৌদ্র ভাই, চলবে?